নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। মেদিনীপুরের অভিজ্ঞতা অনন্য সাধারণ বললেও কম বলা হবে। এ নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও করব। জয়দেব সঙ্গে দেখা হয়েছে এবং তার সহযোদ্ধা, মানে আমারও সহযোদ্ধা নিরঞ্জন মণ্ডল 1 ঘন্টার নোটিশে, কারণ নিরঞ্জন মণ্ডল তার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল না। উনি আমাকে একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য তার এলাকায় বারবার করে আমার সাথে যোগাযোগ করেন এবং নিজে এসে প্রথমবারে সম্ভব না হওয়ায় দ্বিতীয়বারে তিনি আমাকে এসে নিয়ে যান। তো তার এলাকাতে, তার গ্রামেও সভা হয়েছে 1 ঘন্টার নোটিশে, এবং সে সভার কিছু কিছু ভিডিও, মূল ভিডিওটি পাওয়ার কথা 2-1 দিনের মধ্যেই, সেটিও দেব। আমি দিয়েছি, কিছু কিছু ছবি দিয়েছি, আপনাদের আগ্রহ রয়েছে বলে দিয়েছি। তো এই বিষয়ে আমি ভিন্ন একটি লাইভ করব, কারণ আমার মনে হয়েছে যে অনেক সহযোদ্ধা, সবাই না হলেও কেউ কেউ একটু হতাশার মধ্যে আছেন। আশানুরূপ গতিতে অগ্রগতি হচ্ছে না, প্রগ্রেস হচ্ছে না বলে তারা মনে করছেন। ব্যাপারটা আদৌ তা নয়, কারণ সবসময় ইতিবাচক দৃষ্টি রাখতে হবে। আর এবারে প্রথম আমি বলবো, হ্যাঁ, সে অর্থে বলতে গেলে তো অবশ্যই প্রথম যে আমরা জয়দেব, সহযোদ্ধা জয়দেবের এবং তার সঙ্গে তুষার, মুক্তিপদ, এরা তো ছিলেনই, আরও কেউ কেউ ছিলেন, সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তো বিশেষ করে অবশ্যই অগ্রণী ভূমিকায় জয়দেব। তো যেভাবে আমরা সেই এলাকাটিতে মাইকিং করেছি, টোটো করে মাইকিং করেছি এবং ঘুরে ঘুরে মাইকিং করেছে, তা এক কথায় আমরা বলবো যে একটা বড় মাইলস্টোন আমাদের কাছে, একটা পথও বটে। এই বিষয়ে জয়দেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওর সঙ্গে যোগাযোগ থাকবে, কারণ পটাশপুরে আবার আমার যাওয়ার কথা রয়েছে মার্চের শেষের দিকে। এর মাঝে উত্তরবঙ্গ যেতে হবে, নর্থ বেঙ্গল যেতে হবে, কালিয়াগঞ্জ বা এই এলাকাগুলোতে আবার সহযোদ্ধা সুব্রত সেখানে রয়েছে, আমাকে ফোন করেছিল, যেতে হবে সেসব জায়গায়। তো তারপর সেখান থেকে ফিরে আবার পটাশপুরে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো সুতরাং এই ধরনের সভা চলতেই থাকবে। আমি আমার সাধ্যমতো ছোটাছুটি করতে থাকব, এবং আপনারা যারা অনলাইনে সাহায্য করছেন, ছড়িয়ে দিচ্ছেন, অফলাইনে চেষ্টা করে যাচ্ছেন, সব রকমের চেষ্টায়, যে কোনো চেষ্টায় এখন স্বাগত। তবুও কিছু পদ্ধতিগত ব্যাপার রয়েছে যাতে করে আমাদের এই চেষ্টাটা একটুখানি গতি পায়, উদ্যোগটা একটু বেশি করে গতি পায়। সেই লক্ষ্যে কিছু আমার বিনীত কিছু পরামর্শ থাকবে, সেটা এই লাইভে আমি বলতে চাইছি না, কারণ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের লাইভ। সেই পদ্ধতি কিভাবে হবে, ইতিমধ্যেই আমার সহযোদ্ধারা জয়দেব বলুন, সুব্রত বলুন, বা এদিকে নিরঞ্জন মণ্ডল, এরা ইতিমধ্যেই ওয়াকিবহল। তো নিরঞ্জন মণ্ডলের একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আমি শেষ পর্যন্ত তাড়াহুড়োতে ভুলে গিয়েছি, পরের বারে নিশ্চয়ই হবে। জয়দেবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো সেই জায়গা থেকে তারা যথেষ্ট ওয়াকিবহল। তবুও যেহেতু আমার অভিজ্ঞতা অল্প হলেও বেশি এই ব্যাপারে, তো আমার নিশ্চয়ই কিছু পরামর্শ, মানে বিনীত পরামর্শ আমি দিতে পারি যদি তারা গ্রহণ করেন, কারণ আমরা সবাই তো বিনা স্বার্থে, সে অর্থে দেখতে গেলে বৃহত্তর স্বার্থে কাজ করছি। পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে বলে আমি মনে করি না।
আমি কে তাদের পরামর্শ দেব? তারা তো আমি তো নিজের চোখে দেখলাম তারা কতটা আত্মত্যাগ করতে পারে অমূল্য সময় থেকে সময় বের করে তাদের আমরা সবাই তো তাই করছি। তবুও আমাদের মনে হয় এই পরামর্শটা আমরা একে অপরকে দিতে পারি। আমি শুধু দিতে পারি এমন নয়, আমার স্বাগত যদি কেউ আমাকে কোনো পরামর্শ এই অবশ্যই মাঠে ঘাটে কাজ করার ব্যাপারে। অনলাইনের ক্ষেত্রে আমার কি করে কাজ করব না করব সে বিষয়ে আমার অতটা আগ্রহ নেই। আমি যতটুকু করার করছি এবং এর বাইরে অনলাইনে আমার কিছু করার আছে বলে আমি মনে করছি না এই মুহূর্তে। আমি অফলাইনের ব্যাপারেই বেশি আগ্রহী। তাই এই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে বা কোনো সাজেশন থাকে তারা স্বাগত। আমি নিশ্চয়ই সেটা আমি মন দিয়ে শুনবো এবং কার্যকর করার চেষ্টা করব, কারণ খামতি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমি সেটা বারবার করে স্বীকার করি। আমরা কেউই পারফেক্ট নই, সেটা সম্ভবও নয়। তো যাই হোক, বিশ্বজিৎ বিশ্বাস বললেও ও তো করিমপুরে কাজ করছে। ওর কাছেও আমি গিয়েছি, বেশ কয়েকটি সভা হয়েছিল। তো দেখি নিশ্চয়ই বিশ্বজিৎ, আমি আবার যাব তোমার ওখানে। ইতিমধ্যে গোসাবা থেকেও একজন অনুরোধ জানিয়েছেন, তবে গোসাবা যে অনুষ্ঠানটি সেটি ঠিক এই পারপাসে ডেডিকেটেড অনুষ্ঠান নয়। সেখানে আরও অন্যান্য প্রোগ্রাম থাকবে, কালচারাল প্রোগ্রাম। সেখানে আমি সাহিত্যিক হিসেবেই আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি নিশ্চয়ই এই বিষয়েই বলবো, সেটাও তিনি আশা করছেন যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু দেখি যতটা সম্ভব কত জায়গায় যাওয়া যেতে পারে। শুধু ইচ্ছে হলেই তো হয় না, বুঝতেই পারছেন অনেক লিমিটেশনস আছে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাব, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আজকে এই পদ্ধতিগত বা এই যে পরামর্শ বা সাজেশন বিস্তারিত আলোচনা করছি না। তবে আমি শুধু এইটুকু বলবো যে আমাদের গ্রামেগঞ্জে কাজ করার সময় গ্রাউন্ড রিয়ালিটিসগুলো, অর্থাৎ আকাশ নয় মাটির দিকে তাকালেই বোধহয় বেশি ভালো হবে। কারণ অনলাইনে আমরা যত সহজে মানুষকে বোঝাতে পারি বা বলতে পারি বা লাইক কমেন্টস পেতে পারি, এই যেমন ধরুন হার্প বা আকাশ মেঘের ছবি আমরা আপলোড করলাম, এই বিষয়গুলো তো আমরা জানি। বা আমরা যদি এখন ক্লাউস কোয়াবের ছবি দিয়ে বা এই যে বিভিন্ন রকমের যা ঘটছে আন্তর্জাতিকভাবে সেই সব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ষড়যন্ত্র, এগুলো কিন্তু বা ছবি দিলাম একটা, এগুলো আমরা যারা অনলাইনে ইতিমধ্যেই আছি, আমরা তো অলরেডি অ্যাওয়েকেন্ড, আমরা জানি এই বিষয়গুলো। তাই সহজেই আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, লাইক কমেন্টস করতে পারি, শেয়ার করতে পারি, যেহেতু আমরা তৈরি অনেকটাই, তাই নয় কি? কিন্তু গ্রাউন্ড লেভেলে যখন গ্রামেগঞ্জের মানুষের সাথে আমরা কৃষকদের সাথে কথা বলছি, ছোট দোকানদারের সাথে কথা বলছি, তখন তো এই তাত্ত্বিক বিষয়গুলোর চাইতে ব্যবহারিক বিষয় এবং যেটা পর্যবেক্ষণ তারা নিজেরাও অনুভব করছেন, তো সেইভাবে ঢুকতে হবে তাদের ভেতরে। আর আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে যদি আমরা হার বোঝাই বা এই যে বিভিন্ন রকমের আরও কত এই নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে 5G থেকে শুরু করে হার বহু কিছু আছে, এত কিছু তো আমি একটা মানে কোনো বক্তব্যে এখনো পর্যন্ত 2-3 ঘন্টা বলেও সেটা তো শেষ করা সম্ভব হয় না। হ্যাঁ, ছুঁয়ে যাওয়া যায়, টাচ করে যাওয়া যায়। তো আমি এই কারণে যেটা বারবার করে বলি যে প্রথমে এই যে আগামীর যে ভ্যাকসিনগুলো আসছে এ বিষয়ে আমি আজকে আরও কিছু তথ্য আপনাদের দেব। যেটা ডেঙ্গুই বলুন, যক্ষা বলুন, ম্যালেরিয়া বলুন, আবার করোনা ভ্যাকসিন আসছে, বা এইচপিভি তো আপনারা জানেন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। তো এইগুলোর সম্পর্কে ওয়াকিবহল করে, সচেতন করে, কারণ এই ব্যাপারটা গ্রামেগঞ্জের মানুষ ইতিমধ্যেই কিন্তু টের পেয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলে একটি আমি শর্ট ভিডিও ক্লিপও দিয়েছি গ্রাম্য আড্ডার। এত আড্ডা মেরেছি বিভিন্ন জায়গায়, সেখানে তো এত ভিডিও করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁদের যে মানসিক অবস্থা এই মুহূর্তে, তো কেউ তো পরিষ্কার বলে দিচ্ছেন যে এবারে এসব করতে এলে, প্যানিক দেখাতে এলে
আইসোলেশনের গল্প করলে মানে একটা মারও বাইরে পড়বে না, সেটা আপনারা তো শুনেছেন। অর্থাৎ তাদের এই বিষয়টা পার্শ্ব প্রতিক্রিয়া যেভাবে ঘটছে, তো এই যে পর্যবেক্ষণ যেটা তারা নিজেরা নিজের শরীর দিয়ে উপলব্ধি করতে পারছেন, এবং পরস্পরের সঙ্গে যেহেতু গ্রামের মানুষের মধ্যে এখনও এক ধরনের ইন্টারাকশন আছে, শহরে যেমন করে ফ্ল্যাটবাসী মানুষ পরে পরস্পরের সঙ্গে কথাই বলেন না, রাস্তাতে দেখা হলেও কথা বলেন না, মানে স্মার্ট হতে গেলে কম কথা বলতে হয় এবং একটু কম হাসতে হয়, একটু গম্ভীর করে পাশ দিয়ে চলে যাওয়া, যেটা সভ্যতার একটা নিদর্শন, সেটাই আমরা পালন করতে থাকি। তো মানে শহুরে ভদ্রলোক হলে, তো গ্রামে সেটা এখনও সেইভাবে প্রবেশ করেনি। হ্যাঁ, গ্রামেও ভদ্রলোক ভদ্রনোক শ্রেণীর আবির্ভাব ঘটেছে এবং তারাও প্যানিকগ্রস্ত হয়ে লাইনে দাঁড়িয়েছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এখনও গ্রামের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, তারা কিন্তু সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে সভাতেই তারা বলেছেন, এইরকম ভয়েই তারা কিন্তু তাদেরকে ভয় দেখিয়ে গুঁজে দেওয়া হয়েছে। এটাই বাস্তবতা, যে বিষয়টা শহরে নগণ্য বললেই চলে। মানে শহরের সিংহভাগ মানুষ তারা প্যানিকগ্রস্ত হয়ে নিজের উদ্যোগেই তারা ভ্যাকসিন নিয়েছেন, তাদেরকে খুব একটা জোর করতে হয়নি। ব্যতিক্রম অবশ্যই কিছু থাকতে পারে, যাই হোক। তো সেই কারণে এই আমরা যদি মানুষের স্বাস্থ্যটাকেই না বাঁচাতে পারি, তাহলে হার্পের বিরুদ্ধেই বা কী করে লড়বেন? আগামীতে যে ড্র্যাকোনিয়ান মেজার্সগুলো আসছে, যে এখনও তো বলি, আমি বারবার করে বলি, এখনও কিন্তু আমরা কিছুই দেখে নেই, তাহলে তার সঙ্গে লড়াই করা, হেলথ ইজ ওয়েলথ, তাই নয় কি? তো এই কারণে আমার টার্গেট কিন্তু গ্রামাঞ্চলে মূলত এই এই স্বাস্থ্যটাকে বাঁচানো, মানে আগামী ভ্যাকসিনগুলো থেকে মানুষকে সতর্ক করা, অন্তত ইনফর্ম কনসেন্টের ব্যাপারটা জানানো এবং সুপ্রিম কোর্টের রায়টি জানিয়ে দেওয়া, যাতে তারা মনে বল পান। কৃত্রিম বৃষ্টিপাত, ক্লাউড সিডিং থেকে শুরু করে যেভাবে কেমট্রেল করা হচ্ছে, আমরা সেটা জানি কম বেশি জানি। আর হার্পের লীলার ব্যাপারটাও আমরা জানি, যদিও আমার দৃঢ় বিশ্বাস হার্প দিয়ে আর যাই হোক না কেন ঋতু পরিবর্তন ঘটানো সম্ভব নয়। তাই এবারেও কিন্তু ভালো রকম শীত পড়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্প বললেও কিন্তু কলকাতার শীতটা আটকানো যায়নি, বরং দীর্ঘদিন বাদে কলকাতায় এমন শীত পড়েছে। তো যাই হোক, তো বেসিক যে জলবায়ু, তাকে পরিবর্তন করে ওটা আমাদের মেন্টাল একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই কোনো ক্ষেত্রে তো হার্পের একটা ক্ষমতা আছেই, কিন্তু তাকে নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কারণ আমি মহাকালের প্রকৃতির যে ক্ষমতা, তাতেই বেশি বিশ্বাস রাখি। কারণ মানুষের আয়োজনকে প্রকৃতি নিমেষেই ধূলিসাৎ করে দিতে পারে, সে ক্ষমতা প্রকৃতির এখনও আছে বলে আমি বিশ্বাস করি। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাই গ্রাউন্ড রিয়ালিটিসগুলোকে সামনে রেখে, অর্থাৎ এই ভ্যাকসিনের যে বিষয়টা আর কেউ সেভাবে বলছেই না, আমরাই বলছি। আমরা কতিপয় মানুষ ভারতবর্ষে, হ্যাঁ, এখন অবশ্যই গ্রামে গঞ্জে অনেকেই বলছেন, কিন্তু আমি বলতে চাইছি যে সবসময় একটা বিষয় নিয়ে লড়াই করা, ডেডিকেটেড যে লড়াই, সেটা কিন্তু আমরা কিছু মানুষই করছি। এই সংখ্যাটা অবশ্যই আমাদের বাড়াতে হবে এবং অনেকেই আসছেন এখন, এটা খুবই আনন্দের কথা এবং আশার কথা। তো যাই হোক, আজকে আমি এই বিষয়টা এখানে ইতি টানছি, সাম্প্রতিক বিষয়গুলোতে আলোচনার জন্য যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইয়মিং প্রদেশে, আমেরিকার ইয়মিং প্রদেশে রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি সারা পেনের একটি বিল, অদ্ভুত সেই বিল যেটা আমাদের দেশে আমরা ভাবতেই পারি না, সেই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। সেই বিলে কি আছে আমি আসবো। বিলটায় আগে সংক্ষেপে বিলে যে প্রস্তাব আনা হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন, আগে বিল আকারে প্রস্তাব আসে, তারপর সেটা আইনে পরিণত হয় না। এখনও সেটি আইনে পরিণত হয়নি যদ্দূর আমার কাছে খবর আছে, তবে চেষ্টা চলছে। কি সেই বিল? আমেরিকার ইয়মিং প্রদেশের স্টেট রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি, তো তিনি সারা পেন, তিনি দাবি করেন, বিল পেশ করেছেন যে ভ্যাকসিনেটেড যারা রয়েছেন সেই প্রদেশের, বা এক কথায় ভ্যাকসিনেটেড আমেরিকানসদেরকে
তাদের রক্তে, যারা ব্লাড ডোনেট করছেন তাদের রক্তে পরিষ্কার ভ্যাকসিনেটেড লেভেল লিখে দিতে হবে। হ্যাঁ, এরকম দাবি করেছেন। এরকম মর্মেই বিল আনা হয়েছে, যাতে করে যারা রক্ত নেবেন তারা তাদের চয়েস অনুসারে রক্ত নিতে পারেন, ভ্যাকসিনেটেড ব্লাড নেবেন না আনভ্যাকসিনেটেড ব্লাড নেবেন। তো তাই লেবেলিং করতে হবে বলে এরকম একটা বিল পেশ করা হয়েছে ইয়মিং সেনেটে। ভাবতে পারেন আমাদের দেশে এমন হচ্ছে। বারবার বলেছি, প্রথম বিশ্ব যেহেতু, ওখানে এইসব ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামে এইভাবে তো দেওয়া হলো, অনেক বুঝতেই পারছেন। কিন্তু ওখানকার মানুষ অনেক আগে সভ্য, কোট আনকোট সভ্য ভদ্র হয়েছে বলে বহু ভ্যাকসিন ওরা নিয়েছে। ফ্লু ভ্যাকসিন আমাদের দেশে, মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের দেশে এখনও কিন্তু তেমন জনপ্রিয় নয়, কিন্তু ইউরোপ আমেরিকার বহু জায়গায়, মানে ইউরোপে তো বটেই পুরো, আমেরিকাতেও ফ্লু ভ্যাকসিন কিন্তু রীতিমতো মানে বহু সংখ্যক মানুষ নিয়েছেন এবং নিয়ে থাকেন। তো এরকম অর্থাৎ ভ্যাকসিনের যে ব্যাপকতা, সেটা ইউরোপ আমেরিকায় অনেক বেশি, তারা বহু আগে থেকেই এর স্বাদ পেয়েছে। আর তাই তাদের মধ্যে এই সচেতনতা, মানে ঠেকে শেখা যাকে বলা হয়, সেই সচেতনতা অনেক বেশি। কারণ আমরা কিন্তু, আমি অমৃতস্বপত্রা 2য় খণ্ডে পরিষ্কার লিখেছি যে মেন্ডেলসন, যার কথা রবার্ট এস মেন্ডেলসন, আমি যার কথা বারবার বলি, যিনি মডার্ন মেডিসিনের একজন উচ্চ পদাধিকারী এবং ছিলেন ইউরোপে। শুধু তাই নয়, ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষক এবং অধ্যাপক ছিলেন। পাশাপাশি তিনি শিশু চিকিৎসক ছিলেন এবং সেই সময়ে দাঁড়িয়ে তিনি বেশ কিছু বই লিখেছেন, যেমন ম্যাল প্র্যাকটিস থেকে শুরু করে বেশ কিছু বই, এবং সেখানে কিন্তু ভ্যাকসিনের বিরোধিতা করেন তিনি, এবং পরিষ্কার করে মডার্ন মেডিসিনের ক্ষেত্রেও তার একটা অবজারভেশন আছে। তিনি 90% ঔষধ এবং সরঞ্জামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন, যাতে করে মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, এমন দাবি করেন রবার্ট এস মেন্ডেলসন। তার সম্পর্কে বিস্তারিত আমি 2য় খণ্ডে লিখেছি। তো তো এই জায়গা থেকে না, ঋদ্ধিমান এরম কিছু আমি পাইনি। রেড ক্রস ভ্যাকসিনেটেড ব্লাড নিচ্ছে না, এরম কিছু আমি পাইনি। হ্যাঁ, এগুলো অনেক কিছু ছড়ায়। তো এই রেড ক্রস এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে, সেটা অথেন্টিক কোনো নিউজ পোর্টাল থেকে, ফেক নয়, অথেন্টিক। এখন আমাদের মধ্যে কিন্তু ইউরোপে অনেকেই এরকমভাবে লড়াই করছে। ওই লড়াইয়ের বিরুদ্ধে পাল্টা লড়াই তো করতে হয়, তো সেরকম নয়। সেটা দিলে আমি দেখে নেব আর কি। আমার কাছে এরকম কোনো খবর নেই। রেড ক্রস এটা অফিসিয়ালি করতেই পারে না, কারণ রেড ক্রস ওদেরই সংগঠন, জায়নিজদেরই সংগঠন রেড ক্রস। তো যাই হোক, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলতে চলেছি, যে এই ধরনের প্রস্তাব আমি পরে আবার আসছি কেন এটা ঘটছে। আরও একজন মন্টানার একজন রিপ্রেজেন্টেটিভ, গ্রেগ কামেজ, তিনি তো আবার দাবি জানিয়েছিলেন, বিল পেশ করেছিলেন গত বছর 2023 সালের ঘটনা। তিনি বিল এনেছিলেন যে ভ্যাকসিনেটেড যারা রয়েছেন আমেরিকান, তারা রক্তদানই করতে পারবেন না, ব্লাড ডোনেশন নিষিদ্ধ করতে হবে তাদেরকে। এরকম একটা বিল এনেছিলেন গত বছর গ্রেগ কামেজ, মন্টানার রিপ্রেজেন্টেটিভ, আমেরিকার মার্কিন স্টেট মন্টানা। কিন্তু সেটিও, সেই বিলটি অবশ্যই ঠান্ডা ঘরে চালানো হয়ে গেছে। এরকম বিল যদিও মানে কিছু সচেতন মানুষ, তিনি তো সচেতন, কোনো সন্দেহ নেই, আনতেই পারেন, কিন্তু ওই যে অনুমোদন হয় না। তো এই যে বিলটি, সেই বিলটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে। তবু যাই হোক, আমি এখানে এই বিলটি যখন তুলেছি, তো এই বিষয়টি আমি আগে আলোচনা সম্পূর্ণ করে নিই, তারপরে আমি অন্য বিষয়গুলোতে আসছি। তো অন্য বিষয়গুলোর মধ্যে আসছে ওপেন বুক এক্সাম সিস্টেম বা ওপেন বুক সিস্টেম, যেটা আমাদের সিবিএসসি ক্লাস 9 থেকে 11 বা 12 পর্যন্ত
বিভিন্ন বিষয়ের উপরে ওপেন বুক সিস্টেম এক্সাম সিস্টেম ইন্ট্রোডিউস করতে চলেছে পাইলট প্রজেক্ট হিসেবে। এই ডিসেম্বর থেকেই এই বছরের ডিসেম্বর থেকেই লাগু হওয়ার কথা, মানে পাইলট প্রজেক্ট হিসেবে। তো সেই বিষয়ে আলোচনা থাকবে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যে জার্মান ফার্মা জায়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদার সাথে আমাদের মানে দেশের, যদিও দেশের বলে কিছু এখন নেই, সবই আন্তর্জাতিক, বায়োলজিক্যাল বলে যে কোম্পানিটি আছে আমাদের দেশে, তারাও ভ্যাকসিন বানায়, তার সঙ্গে টাই আপ হয়েছে এবং সেই টাই আপের মানে ডেঙ্গু ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সেই টাই আপের পরিণতি কি, মানে মানে ফলে আমাদের দেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে আগামীতে, তার উপরে গুরুত্বপূর্ণ আলোচনায় বিশ্লেষণ তাকেদা এবং আমাদের বায়োলজিক্যাল এর যে টাই আপ হচ্ছে তার উপরে আলোচনা থাকবে। আর কি থাকবে, 151টি খাবারকে বায়োডাইভার্সিটি যে ওদের মানে নিরিখে আর কি বায়োডাইভার্সিটিকে মানে আঘাত করছে আর কি, এরকম যেমন করে কার্বন এমিশনের ওপরে একটা স্কোরিং আছে, তেমন করে ওরা খাবার দাবারকেও বায়োডাইভার্সিটির স্কোরিংয়ের মধ্যে এনে ফেলেছে। তো এরকম 151টি খাদ্যকে তারা চিহ্নিত করেছে, যেটা পরিবেশের পক্ষে খুব খারাপ, পরিবেশ বান্ধব নয়। তার মধ্যে ইডলি আছে, রাজমা আছে এবং চানা মশালা আছে, যা পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে তারা মনে করছেন। বায়োডাইভার্সিটির দিক থেকে, এই হ্যাম্পারের দিক থেকে এটা খুব হাই স্কোর করেছে বলে ওরা দাবি করছে। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা, বুঝতেই পাচ্ছেন, সেখানে দালাল বিজ্ঞানীরা সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত এডুকেশন সিস্টেমকে ওরাই তো তৈরি করেছে, জায়নিস্টরাই তৈরি করেছে। তো তারা হঠাৎ করে এই ধরনের একটা রিসার্চ বা গবেষণা আমাদের সামনে আনলো কেন, এর নেপথ্যে কী ঘটনা আছে, সেটি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। সে বিষয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকছে। আরও একটি খবর থাকছে, আলোচনা থাকবে, সেটা হলো বার্ড ফ্লু এবার আন্টার্কটিকা মেনল্যান্ডে ছড়িয়ে পড়েছে। বার্ড ফ্লু নিয়ে আমি বহুবার বলেছি, তো এই খবরটা, এবং আমাদের দেশের অন্ধ্রপ্রদেশের নেলোরে ইতিমধ্যেই বার্ড ফ্লু চলছে। তো বার্ড ফ্লু কি আগামী প্যান্ডেমিক, বা আমরা যাকে প্ল্যান্ডেমিক বলি, সেটাই বার্ড ফ্লুই কি হতে পারে, সম্ভাবনা কতটা, এ বিষয়ে আলোচনা থাকছে, এবং আমরা কতটা সতর্ক হতে পারি, এবং বিশেষ করে গ্রামের মানুষকে কতটা সতর্ক করতে পারি আমাদের মতো করে, সাধ্যমতো, সেই বিষয়টাও এখানে থাকছে। তো আরেকটি বিষয় অবশ্যই থাকছে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকায় এই আমাদের দেশে ভ্যাকসিনেশনের করোনামৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া, তার উপরে ভিত্তি করে মামলা টামলা হয়েছে, এরকম খবর এসেছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নাকি একটি খবরে দেখলাম, বাংলা খবর, অবশ্যই মেইন স্ট্রিমের দালাল পত্রিকা, তো সেখানে নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8টি দেশের মধ্যে রিসার্চ করে, মানে সার্ভে করে, সমীক্ষা করে, তারা হার্টের রোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্রেন স্ট্রোক, এই বিভিন্ন রকমের যে সমস্যা, পার্শ্ব প্রতিক্রিয়া, তারা নাকি জানতে পেরেছে। তো এই খবরটা অনেকেই শেয়ার করেছেন, আমার কাছেও এসেছে হোয়াটসঅ্যাপে। তো সেই বিষয়, এই খবরগুলোর অর্থ কী, মানে অনেকেই উল্লসিত হচ্ছেন যে বাহ, এই তো এবার দালাল মিডিয়াও তো খবর করছে, কিন্তু খবরগুলোর ফাইন প্রিন্ট আমরা কিন্তু পড়তে পারছি না, আমরা কিন্তু গভীরে যেতে পারছি না। খবরগুলো ওরা করছে, কিন্তু আসলে করেও করছে না, মানে খাচ্ছে কিন্তু গিলছে না, ওই বাদাম ভাজার মতো আর কি, ওই রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, তাই তো, হ্যাঁ, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না, ব্যাপারটা ওই রকম আর কি। দালাল মিডিয়া তো সেটাই করতে চলেছে। না 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 ঋদ্ধিমান, এরকম কিছু ব্যাপার নয়। মানে আসলে আমরা বেশিরভাগই তো স্বাভাবিক, এ ধরনের চিন্তাভাবনা হতেই পারে না, এরকম কোনো বিষয় নয়, এটা অন্য বিষয়, সেটা আমি বলছি। এত তাড়াতাড়ি উদ্গ্রীব হওয়ার কিছু নেই, ব্যাপারটা অত সোজা নয়। তো সেই জায়গা থেকে আমরা সেই আলোচনাতেও থাকব, অবশ্যই সেটা আমরা শেষের দিকে থাকব।
তো আর এই একটা লাইভে এর চেয়ে আরও অনেক অনেক বিষয় ঘটছে, কিন্তু একটা লাইভে এর চেয়ে বেশি কিছু আলোচনা করা সম্ভব নয়, পরবর্তীতে আবার আসা যাবে। তো যাই হোক, এবারে আসছি সেই ইয়মিং প্রদেশের যে সারা পেনের যে বিল, সেই বিলটিকে কেন্দ্র করে আলোচনা। আমরা ইতিমধ্যেই জানি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ভ্যাকসিন বিরোধিতা বা ভ্যাকসিন হেজিটেন্সি এই মুহূর্তে সমগ্র বিশ্বে তীব্রতম বলা যেতে পারে। বিশেষ করে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে, যেটা ডোনাল্ড ট্রাম্পের পার্টি এবং আপনারা জানেন ডেসান্তিসের পার্টি, রন ডেসান্তিসের পার্টি, রিপাবলিকান পার্টি, এ নিয়ে আমি বহু আলোচনা লাইভ আগে করেছি। তো এই রিপাবলিকান সদস্যদের একটা উল্লেখযোগ্য অংশ, যেটা ক্রমে বাড়ছে, দেখা যাচ্ছে যে তারা কিন্তু, এবং সাধারণ মানুষ তারা সমর্থক অবশ্যই, ও তাদের মধ্যে কিন্তু এটা বাড়ছে, এবং তার প্রভাবেই কিন্তু আমেরিকার বিভিন্ন প্রদেশে এই ভ্যাকসিন বিরোধিতা বাড়ার কারণেই কিন্তু এরকমের বিল আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি ইয়মিংয়ে সারা পেনের মাধ্যমে তার একটা প্রতিফলন ঘটেছে। মন্টানায় গ্রেগ ক্যামেজের উদ্যোগে তার প্রতিফলন ঘটেছে। গ্রেগ ক্যামেজের বিলটি অবশ্যই সেটা আইনে পরিণত হয়নি, তার আগেই তাকে চেপে দেওয়া হয়েছে, যা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই ধরনের বিল তো আসছে পার্লামেন্টে, এটা একটা বড় খবর নয়? অবশ্যই বড় খবর। এই কারণে আমি বারবার করে বলেছি যে ইউরোপ আমেরিকার প্রতিবাদটা কিন্তু অনেক বেশি সোচ্চার হবে, কারণ ওখানে মানুষ অনেক আগে সভ্য হয়েছে, অনেক আগে তারা ভ্যাকসিনের পর ভ্যাকসিন গুঁজেছে। তারা মনে করেছে সভ্যতার সঙ্গে ভ্যাকসিন, আধুনিকতার সঙ্গে ভ্যাকসিন এক 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 একাকার করে হয়ে গেছে, মানে একভাবে দেখতে হবে। অর্থাৎ ভ্যাকসিন না নিলে, ফার্মা কোম্পানির ওষুধ না খেলে সভ্য হওয়া যায় না, আধুনিক হওয়া যায় না, সুস্থ থাকা যায় না, এমন একটা বোধ, এমন একটা চিন্তাভাবনা ওদের মধ্যে আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই যে শিক্ষার হার, খেয়াল করে দেখবেন আমাদের দেশের শিক্ষার হার, মানে জায়নিস যে শিক্ষা ব্যবস্থা, মগজ ধোলাই যার মাধ্যমে করা হয়, তো শিক্ষার হার কিন্তু ইউরোপ আমেরিকায় অনেক বেশি, তাই নয় কি? তাই দেখবেন খেয়াল করে, যে দেশে শিক্ষার হার মানে সাক্ষরতার হার, উচ্চশিক্ষার হার সবচেয়ে বেশি, সেখানেই কিন্তু সবার আগে কিন্তু এইগুলো দেওয়া সম্ভব হয়েছে, গুঁজে দেওয়া সম্ভব হয়েছে। তাই তারা মানে হাড়ে হাড়ে টের পেয়েছে। তো তাই সহজেই তাদের মধ্যে কিন্তু চেতনাটা জেগেছে, সময় লাগেনি। তবে এটা কিন্তু এখনকার কথা নয়, এটা কিন্তু আমেরিকায়, বিশেষ করে আমি আমেরিকার কথাই যেহেতু আলোচনা করছি, সেখানে কিন্তু ভ্যাকসিনেশনের ইতিহাস যদি আমরা দেখি, সেটা অনেক পুরনো, তাই নয় কি? এবং নাইলে 1980-র দশকে, তখনই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 50 বছর তো প্রায় হয়েই গেল। তো সেই সময়ে তারও আগে থেকেই, মানে 1970-এর দশক থেকেই আমরা দেখতে পেয়েছি সোচ্চার হয়ে উঠেছেন রবার্ট এস মেন্ডেলসন, একজন চিকিৎসক হিসেবে সোচ্চার হয়ে উঠেছেন। তো বুঝতেই পারছেন সেখানে ব্যাপারটা কতটা মানে বড় আকার নিয়েছিল ভ্যাকসিনেশন। শুধু তাই নয়, 1970-এর দশকেও কিন্তু আমেরিকায় প্রথম সোয়াইন ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। ওই সময় থেকেও সোয়াইন ফ্লুয়ের ব্যাপারটা কিন্তু তখনই শোনা যায়, বা ওরকম একটু পরের দিকে। তো সুতরাং যেটা আমাদের দেশে আমরা দেখতে পাই 2009 সালে সোয়াইন ফ্লুয়ের গল্পটা আবার চলে আসে। তো যাই হোক, তো এই কারণেই 1970-এ এরকম সময়েই, 70-এর দশকেই সোয়াইন ফ্লুর কাণ্ডকীর্তিগুলো শুরু হয়েছিল বলেই, বা অন্যান্য ভ্যাকসিন তো বলেই কিন্তু আমরা উলক্যাম অর্ডার, যাকে নিয়ে আমি বিস্তৃত লিখেছি দ্বিতীয় খণ্ডে, অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ডে, তিনি কিন্তু একজন ইউরোপের এক বড় পদে ছিলেন বিজ্ঞানী হিসেবে, স্বাস্থ্য বিভাগের একটি বড় পদে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের, মানে এখনও ইউরোপিয়ান ইউনিয়ন বলবো না, কারণ তখন সেই সময় ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়টা নয়। তো উলক্যাম অর্ডার কিন্তু আরও পরের দিকে তিনি বিশেষ করে সোয়াইন ফ্লু যখন 2009 সালে
এলো, মানে আবার নতুন করে ভারত গোটা পৃথিবীতে ছড়াতে শুরু করলো, তার এফেক্টগুলো, অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যখন কোনো বিজ্ঞানী যেমন হেনরি ওয়েকফিল্ড 1998 সালে ল্যান্ডসেট পত্রিকায় তিনি এমএমআর ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপারে সরব হয়েছিলেন, এবং এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি বিশদ ভিডিও আছে। হ্যাঁ, বিশদ ভিডিও আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কেন না এমএমআর ভ্যাকসিন আমেরিকায়, ইউরোপে আরও আগে দেওয়া হয়েছিল, তার ফলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তারা খেয়াল করতে পেরেছিলেন, স্টাডি করতে পেরেছিলেন। অটিজমের যে ব্যাপারটা উঠে এসেছিল তার সার্ভেতে, আর তাই তিনি কিন্তু ল্যান্ডসেট পত্রিকায় এরকম একটা আর্টিকেল লিখতে পেরেছিলেন। পরে তো আর্টিকেলটা তুলে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেই প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী হেনরি ওয়েকফিল্ড ভ্যাক্স বলে একটি ডকুমেন্টারি করেন, সেটা অনেকেই দেখে থাকবেন, আমি অনেকেই পাঠিয়েছি। তো যাই হোক, তো তেমন করে এই সোয়াইন ফ্লুর ভ্যাকসিন আগে দেওয়া হয়েছিল বলেই কিন্তু উইলফগ্যান ওডার্ড সাহেব, ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই তখন গঠন হয়ে গেছে, তো তিনি কিন্তু এই ব্যাপারে সোচ্চার হয়েছিলেন ওই রকম সময়ে 2009 বা ওই রকম আশেপাশে ওই সময়টাতে সোচ্চার হয়েছিলেন, এবং তিনি কিন্তু হুয়ের সঙ্গে যে ফার্মা কোম্পানির আঁতাত আছে তিনি কিন্তু সেটা পরিষ্কারভাবে সামনে এনেছিলেন, লেনদেনের কথা সামনে এনেছিলেন, এবং হুকে ফার্মাসিউটিক্যাল জায়েন্টসগুলো, বুঝতেই পাচ্ছেন সেখানে তো আবার জায়নিজদের ইনভেস্টমেন্ট আছে, পুরোটা এই পুরো চক্রের পেছনেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেই সময় অবশ্য আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নাম জানতেন না, কিন্তু এরা তো বর্ষিয়ান বিজ্ঞানী এবং চিকিৎসক, তারা ব্যাপারটা আরও আগেকার মানুষ, সেই সময় তারা আরও অনেক কিছু দেখেছেন, অবজার্ভ করেছেন। তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে হুকে এই সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা লেনদেন করছিল, মানে যাকে বলা হয় টাকা পয়সা দিয়ে, ব্রাইব করে, ঘুষ দিয়ে, কেননা সোয়াইন ফ্লুকে প্যান্ডেমিক ঘোষণা করতে হবে, অতিমারি বা মহামারী যেভাবেই বলুন গোটা বিশ্বে ঘোষণা করতে হবে, কারণ হু তো মুখপাত্র না, হুকে দিয়েই সব বলানো যাবে, আর হুকে দিয়ে বলানো গেলে তো মানুষ বিশ্বাস করবে। ওরা এরকম করে একটা করে নিরপেক্ষ, কোট আনকোট নিরপেক্ষ সংস্থা বানিয়ে রেখেছে, যেমন ইউনেস্কো বানিয়ে রেখেছে, যেমন ইউএনও অর্গানিত ইউএনও বানিয়ে রেখেছে, ওয়ার্ল্ড ব্যাংক বানিয়ে রেখেছে, হ্যাঁ, হু বানিয়ে রেখেছে, আইএমএফ বানিয়ে রেখেছে, সবই কাগজে কলমে নিরপেক্ষ আগে। হ্যাঁ, আর আসলে চালিকা শক্তি কিন্তু সেই জায়নিস্ট পুঁজিবাদী শক্তি, তারাই কিন্তু একইভাবে এইখানে ফার্মা কোম্পানির মধ্যেও তারা আছে, সর্বত্রই তারা আছে। তো চেষ্টা করেছিল এবং সেটা উইলফগ্যান ওডার্ড ফাঁস করে দেন, এবং তার ফলে কি হয়, ব্যাপারটা মুলতুবি থাকে। অর্থাৎ সোয়াইন ফ্লু কিন্তু হিসেব মতো প্রথম প্যান্ডেমিক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু করা যায়নি উইলফগ্যান ওডার্গের হস্তক্ষেপের কারণে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই লেনদেনের খবর, তার ফলে কিন্তু করা যায়নি। তাই সেটা 10 বছর পরে 2009 থেকে 10 যোগ করুন 2019, কোভিড-19, এবার ওরা অনেক বেশি আঁটঘাট বেঁধে সমস্ত দেশ, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলকে হাতের মুঠোয় নিয়ে, তখনও তো করা যায়নি। এই যেমন উইলফগ্যান ওডার্গ একজন ব্যক্তি, তো তাকে করা যায়নি কারণ তিনি একটা প্রতিষ্ঠানের সঙ্গেও ছিলেন, সেটাকেও করা যায়নি। তো আস্তে আস্তে সব সময় লাগলো, 10টা বছর তো কম নয়। হ্যাঁ, ওদের কাছে 10টা বছর মানে অনেকটাই সময়। ওরা সমস্ত কিছুকে ম্যানেজ করে নিয়ে এই করোনা অতিমারিকে সামনে নিয়ে এলো হুকে দিয়ে। অবশ্যই হু ছাড়া তো হবে না, কিছু হলেই দেখবেন হু ওরা কোট করছে, হুকে ফলো করুন। এই যে আমি যখন এই সামান্য গ্রাম্য আড্ডার ভিডিও দেখবেন, খেয়াল করে আমি ইউটিউবে দিয়েছি, সেখানেও কিন্তু ওই ট্যাগলাইন দিয়ে দিচ্ছে, কোভিড-19 ট্যাগলাইন দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে সত্যিকারের ইনফরমেশন পেতে গেলে আপনি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, হু বলছে, তো সেইখানে গিয়ে দেখে নিন। কী বুঝলেন? ওরা এরকম করে একটা করে বানায় আমাদের মুরগি বানানোর জন্য, ওরা সেলিব্রিটিও সেভাবে বানায়। সেলিব্রিটির গল্পটা তো আপনারা জানেন। তো শরীর টরীর খারাপ হবে, একটা করে রোগ আসবে এবং সেলিব্রিটিদের অসুস্থ হতে হবে। এটা আগে ছিল না, অসুস্থ হওয়া ব্যাপারটা, বেচারারা কী করবে বলুন দেখি। এখন তো ওটাই ওদের একটা বড় এজেন্ডা। তাই এখন যখন যে মহামারী আসবে, সেই মহামারীতে কয়েকজনকে তো অসুস্থ হতেই হবে। আর বুড়োটো বয়স হয়ে গেলে 80-টাশি ছুঁয়ে ফেললে
তো মরে গেলে তো সেই করোনা যে রোগটা সেই সময় চলবে, মানে যে রোগটার দরকার পড়বে সে টেস্টে সেই রোগটাকেই তার মৃত্যুর কারণ হিসেবে দেখানো হবে। এই তো সেলিব্রিটিদের ভবিতব্য পরিণতি, তাই না? কি অবস্থা বলুন দেখি, ভাগ্যিস। তো যাই হোক, তাহলে কেন এটা হচ্ছে? সেখানে সারা পেন যে বিল এনেছেন সেখানে তিনি বলেছেন যে আমেরিকার বহু মানুষ তারা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন নেবেন না বলে চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন, এমন অবস্থা। তো তাদের অধিকার আছে যে তারা যে ভ্যাকসিনটা নেবেন না বলে এত আত্মত্যাগ করেছেন, ক্ষতি স্বীকার করেছেন, তারা যদি মনে করেন যে রক্তের মাধ্যমে স্পাইক প্রোটিন তাদের মধ্যে ঢুকে পড়বে বলে তারা মনে করেন, এবং তাদের এই মতামতকে শ্রদ্ধা করতে হবে, এবং সেই কারণেই এই বিলটি। আগে হ্যাঁ, আমেরিকায় কি দেখা যাচ্ছে, অনেক মানুষ রক্ত নিতে চাইছেন না, ব্লাড ট্রান্সফিউশন করতে চাইছেন না, মানে যারা অমৃত নেননি তারা চিকিৎসকদেরকে বারবার করে বলছেন যে তাদেরকে কিন্তু আনভ্যাকসিনেটেড ব্লাড দিতে হবে, তার জন্য তারা চাপ সৃষ্টি করছেন। আগে হ্যাঁ, বিশেষ করে তারাই যারা রক্তের মানে সঙ্গে সঙ্গে রক্ত দিতে হচ্ছে না, এই রকম যে কেসগুলো যেখানে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, দেখবেন সেখানে আমেরিকান স্টেটে বিভিন্ন ক্ষেত্রে 24 দিন, কোনো ক্ষেত্রে 30 দিন এইরকম, বা 25 দিন এরকম ওয়েটিং পিরিয়ড থাকে। তো এই ওয়েটিং পিরিয়ডের সুযোগ যারা পাচ্ছেন, বা যাদের রক্ত সঙ্গে সঙ্গে লাগছে না, এমার্জেন্সি বেসিসে লাগছে না, তারা কিন্তু বারবার করে এইটাই বলছেন যে তারা আনভ্যাকসিনেটেড রক্ত চাইছেন। এই চাপ তৈরি হচ্ছে চিকিৎসকদের ওপরে, হাসপাতালের কর্তৃপক্ষের ওপরে, নার্সিংহোম কর্তৃপক্ষের ওপরে। আর এই কারণেই এই বিলটি আনা হয়েছে, যাতে করে এই গণতান্ত্রিক যে ব্যাপারটা, অর্থাৎ যে মানুষ যদি না চান তাদের সামনে তো চয়েস রাখতে হবে, তাই লেবেল করে দেওয়ার দাবি জানিয়েছেন রিপ্রেজেন্টেটিভ ইয়মিংয়ের রিপ্রেজেন্টেটিভ সারা পেন। তো অবশ্যই আমি এই বিলটিকে সমর্থন করছি। আপনারা সমর্থন করছেন কিনা এই জাতীয় বিলকে, মানে আইন হওয়া উচিত বলে, আপনারা সেটা মতামত দিয়ে জানাতে পারেন। কারণ এটা চয়েসের ব্যাপার, যেহেতু তাঁরা এতটা লড়াই করেছেন, তো তাদেরকে তো চাকরি খুইয়েছেন অনেকে, অনেক ক্ষতি স্বীকার করেছেন। তো তাঁরা যদি এতটা করতে পারেন, তো তাদের মতামতকে শ্রদ্ধা জানানোর জন্য এই বিলটিকে স্বাগত জানানো উচিত বলে আমি মনে করছি। তো যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি বা আপনি মনে করেন, সিদ্ধান্ত নেবে তো সেই শক্তি, জায়নিস্ট শক্তি, তারাই সমস্ত রাষ্ট্রকে পরিচালনা করছে। আর যদিও সেখানে খবরে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, সেখানে অবশ্য খবরে আবার বলা হয়েছে যে কি বলা হয়েছে, যে এটা মিসইনফরমেশন। এইগুলো মিসইনফরমেশনের কারণে এরকম ভ্যাকসিন হেজিটেন্সিটা বাড়ছে, এটা ভুল তথ্য। আর হ্যাঁ, কিছু কিছু ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে, কম ক্ষেত্রে, সামান্য কিছু ক্ষেত্রে অবশ্যই সাইড এফেক্টের ঘটনা ঘটেছে, সেটা ডকুমেন্টেড বলে তারা স্বীকার করে নিচ্ছেন। এটা এতটাই নগণ্য যে এটা চিন্তা করার কিছু নেই, এরকম বলে বলা হচ্ছে। তো যাই হোক, সেটা কতটা নগণ্য, কতটা কি, সেটা আমরা নিশ্চয়ই জানি। তো এখন যেটা প্রশ্ন, যে এই বিল কি অনুমোদিত হবে? আমার মনে হয় না হবে। যদি আরও চাপ বাড়ে এবং আরও মানুষ, এটা তো ইয়মিংয়ের ঘটনা, তো তবু একটা তো প্রতিবাদ হিসেবেই আমি বিলটিকে দেখছি, সেটা আইন হোক অথবা না হোক, তাই তো। এবারে আসছি পরবর্তী খবরে। তাকেদা জার্মান ফার্মাসিউটিক্যাল, জাপানি, যদিও মাল্টিন্যাশনাল, ওদের অফিস কিন্তু অবশ্যই জার্মানিতে রয়েছে, সিনজেন। তো এরকম বহু দেশেই তাদের অফিস আছে, বড় বড় সব অফিস, বুঝতেই পাচ্ছেন, স্যানোফির মতো, সেরাম ইনস্টিটিউটের মতো। তো সেই তাকেদার সাথে আমাদের বায়োলজিক্যাল বলে যে ভ্যাকসিন ড্রাগ উৎপাদক কোম্পানি আছে, তাদের মধ্যে একটা টাই আপ হয়েছে।
এই টাই আপের আমাদের দেশে এই টাই আপের ইমপ্লিকেশন কী হতে পারে, প্রভাব কী পড়তে পারে, সুদূর প্রসারী প্রভাব হতে পারে। কারণ বলুন তো, তাকেদার যে ভ্যাকসিনটি টাক 003, এটা ডেঙ্গু ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি ভারতের ইমিউনাইজেশন প্রোগ্রামে সরাসরি অনুমোদিত হওয়ার বা ইনক্লুড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো তাই তারা কি করছে, ভারতেরই মানে তথাকথিত ভারতের মানে ওই যে দেশের মধ্যে যেহেতু ওরাই তো বানায়, ওরাই সংগঠন, ওরাই ফার্মা কোম্পানি বানায়, ওরাই টাই আপ তৈরি করে, তো মানে অফিসিয়াল যে ব্যাপারগুলো কাগজে কলমে তো করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বায়োলজিক্যাল ইয়ের সঙ্গে যদি যৌথভাবে কাজ করা যায়, তাহলে তারা কিন্তু তাদের ভ্যাকসিনটি ওই যে আমাদের দেশের কোম্পানিতে মাধ্যমে তো যদি টাই আপ হয় এবং এখানে যদি ট্রায়াল হয়, আগে হ্যাঁ ট্রায়াল শুরু হতে চলেছে, হ্যাঁ ইতিমধ্যেই তো নাই করেও প্রায় 8-9টা ডেঙ্গু ভ্যাকসিন ক্যান্ডিডেট রয়েছে, তাদের ট্রায়াল চলছে। তো তার মধ্যে বায়োলজিক্যাল ইয়ের সঙ্গে টাই আপ করে তারাও ভারতবর্ষে ট্রায়াল শুরু করতে চলেছে। আর ও ট্রায়াল মানে তো জানেন কি ট্রায়াল না ট্রায়াল, সেই ট্রায়ালের রেজাল্ট আমাদের তথাকথিত এখন মানে ডিজিটাইজেশনের যুগ, অথচ আমরা ট্রায়ালের রেজাল্টগুলো পর্যন্ত পাই না, আমাদের সামনে আনা হয় না। বলা হয় দারুণ খুব ভালো কাজ করছে, কার্যকরী। এই যেমন ধরুন এইচপিভি ভ্যাকসিন আমাদের বাজেটে ফ্রি ঘোষণা করা হয়েছে এবং ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে যেটা আগামীতে দেওয়া হবে 9 থেকে 14 বছরের বয়সী কিশোরীদের, তো সেটি সম্পর্কেও বলা হয়েছে যে এটা খুব ভালো, দারুণ কাজ করছে, কার্যকরী, কিন্তু কোনো ট্রায়াল ডেটা আমাদের সামনে আনা হয়নি। তাই তো এই বিষয়ে বারবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং যেখানে যাচ্ছি যেখানেই সম্ভব হচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তাহলে এই যে ট্রায়াল হবে যে ভ্যাকসিনটা, যেটার নাম দেওয়া হয়েছে আগে থেকেই মোটামুটিভাবে, মানে কুডেঙ্গা যাই হোক, তো সেটি বায়োলজিক্যাল এবং তাকেদা তাদের যৌথ ভেঞ্চার। তো সেখানে কি লক্ষ্য রাখা হয়েছে, বছরে 100 মিলিয়ন এরকম মানে বুঝতেই পাচ্ছেন ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদন করতে হবে এবং সেক্ষেত্রে বায়োলজিক্যাল 50 মিলিয়ন এরকম একটা সংখ্যা তারা টার্গেট করছে উৎপাদন, এবং বাকিটা তাকেদা করবে যৌথ ভেঞ্চার। তো মানে বুঝতেই পারছেন 100 মিলিয়ন যদি বছরে উৎপাদনের লক্ষ্য হয়, কেন হয়, ইতিমধ্যে তো সিরাম ইনস্টিটিউটও বানাচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন, আরও অনেকেই বানাচ্ছে, তো তাহলে সানোফিও রয়েছে, তাহলে এত ভ্যাকসিন কেন লাগবে? বুঝতেই পারছেন আমাদের দেশের ইয়ং পপুলেশন সবচেয়ে বেশি। এ নিয়ে আমি আর একটা স্টাডি ছিল আগের চ্যানেলে, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে আমাদের দেশে এবং আমাদের এই তথাকথিত তৃতীয় বিশ্ব বলে যে দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, সেখানে ইয়ং পপুলেশন অর্থাৎ এই ধরুন 21 বছরের মধ্যে 25 বা 25-এর মধ্যে যদি আমরা ইয়ং পপুলেশন ধরি, সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই দেশগুলোতেই। হ্যাঁ, আর ইউরোপে কিন্তু এইজিং পপুলেশন সবচেয়ে বেশি, কারণ তাদের মধ্যে সন্ততি গ্রহণ করার হার নেগেটিভ বার্থ রেট সেখানে। আমি তো গিয়ে নিজের চোখে দেখে এসেছি, শুধু খবরের কাগজ পড়ে নয় বা ইন্টারনেট দেখে নয়, নিজের চোখে দেখে এসেছি সেখানে পরিবারগুলোতে তুমি আর আমি আর আমাদের কুত্তা, যেটা আমাদের দেশেও দেখা যাচ্ছে, বাড়ছে সংখ্যাটা, এরকম ছাড়া মানে পরিবার নরওয়েতে অত্যন্ত কম। তাই সেখানে শিশুদের খুব যত্নে রাখা হয়, রাষ্ট্র সমস্ত খরচ বহন করে আর কি। ওই যে রেয়ার হয়ে গেলে যা হয়, তো ওরাই রেয়ার করবে, ওরাই আবার রিয়ার করবে, বুঝলেন তো। তো যাই হোক, তো আমি দেখে এসেছি। সুতরাং যেখানে এছাড়াও বিভিন্ন ড্রাগ নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওপর এত তারা নির্ভর করেছে যে তাদের ওই যে বন্ধ্যাত্ব, যেটা অনিবার্য পরিণতি ফার্মাসিউটিক্যাল ড্রাগের অত্যধিক ব্যবহারের ফলে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, আমাদের সমস্ত সিস্টেমকেই তো এফেক্ট করে না। তো তার মধ্যে আমাদের যে জন্ম দেওয়ার জন্য জননতন্ত্র, তাই তো রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাকেও এফেক্ট করবে
খুব স্বাভাবিক ঘটনা। তো তার ফলেই দেখবেন যে যেসব দেশ যত ভ্যাকসিনেটেড, যত বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রভাব বেশি জনগণের স্বাস্থ্যে বা জনস্বাস্থ্যে, সেক্ষেত্রে তত বেশি কম জন্মহার সেসব দেশে। পাশাপাশি আরও অন্যান্য কারণও আছে নিশ্চয়ই, যেমন লেট ম্যারেজ বলুন বা লাইফস্টাইল বলুন বা চয়েস বলুন, এগুলো ফ্যাক্টর। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও মা হতে পারছেন না এমন সংখ্যা তো এই তথাকথিত সভ্য প্রথম বিশ্বের দেশগুলো বা আমাদের দেশেও তো কম নয়। যে এবং সেক্ষেত্রে মা হওয়ার বয়স এখনও আছে অথচ হতে পারছেন না, এই সংখ্যাটা খেয়াল করে দেখবেন তথাকথিতভাবে শিক্ষিত যারা ফার্মা কোম্পানির ড্রাগ ভ্যাকসিন ব্যবহার করেন তাদের মধ্যেই বেশি। খেটে খাওয়া অশিক্ষিত, মানে কোট আনকোট অশিক্ষিত, শিক্ষিত অশিক্ষিতর ভেদাভেদটা আমি বারবার করে বলি। তো আমার কাছে সেটা এখন তো নতুন করে আমাদের সবারই ভাবার সময় এসেছে। তো যাই হোক, তো সেই সব নারীদের মধ্যে বা কাপলদের মধ্যে দেখবেন, নারী পুরুষ উভয়ের কথাই বলছি, সেক্ষেত্রে কিন্তু জন্মহার এখনও অনেকটাই বেশি। তাদের কিন্তু এই বন্ধ্যাত্বের সমস্যা বলুন বা আইভিএফের দিকে যেতে হয় না। তবে করুণামৃতের প্রভাবে যেভাবে করুণামৃত দেওয়া হয়েছে, তাতে করে আগামীতে ওদের যে বারবার করে দুটি লাইন আমি বলি যে অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। তো সেই অসুস্থ করার লক্ষ্যে ওরা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে, আর তাই ওরা আশাবাদী। তাই এখন গ্রামে গঞ্জে আমি মফস্বল শহরগুলোতেও আইভিএফের হোর্ডিং দেখতে পাচ্ছি, যেখানে এই কৃত্রিমভাবে প্রজনন করার জন্য আহ্বান করা হচ্ছে, আইভিএফের জন্য আহ্বান করা হচ্ছে, টেস্ট টিউব বেবির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তাও বুঝতেই পারছেন উদ্দেশ্যটা ওদের কি, ওরা সফল হতে চলেছে অনেক ক্ষেত্রেই, সেই ব্যাপারেও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ওই রেজিস্ট করতে হবে যতটা সম্ভব, স্লো ডাউন করতে হবে, আমাদের সংখ্যাটা বাড়াতে হবে। তো তাই আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি। তো যাই হোক, তাহলে এই ডেঙ্গু ভ্যাকসিন যেটা আসছে, এবং আপনারা দেখতে পাবেন যে এই ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু শুরু হয়ে গেছে। মাঝখানে একটু শীতের সময় কম টম ছিল, এখন দেখবেন বিভিন্ন লোকজন আবার শুরু করেছে, তথাকথিত সেলিব্রিটি বা পরিচিত মুখ, তাদের ডেঙ্গু আবার শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা যদি মনে করে থাকেন যে ঠিক আছে আমাদের ইয়ং পপুলেশন বেশি, একটা বয়স আমরা দেখছিলাম মোটামুটিভাবে কম বয়সীদের ক্ষেত্রে প্রায় মানে এই সংখ্যাটা, মানে ভারতবর্ষের ইয়ং পপুলেশন যেটা আমরা ইয়ং পপুলেশনের হার অনেকটা ইউরোপের তুলনায় বেশি। তো সেই জায়গা থেকে কোটি কোটি নাইনাও করে হলেও যদি আমরা স্কুল পড়ুয়ার সংখ্যায় দেখি, তো সেটা তো কমপক্ষে 10 থেকে 15 কোটির এরকমের কাছাকাছি হবেই। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি স্কুল পড়ুয়ার কথাই বলছি, কলেজ পড়ুয়া না হয় বাদই দিলাম। তো সেটাও কিন্তু মানে যদি কলেজ পড়ুয়া আমরা আর্লি ডেজটাকেও ধরি, সেটা ক্ষেত্রে মানে ধরলে তো কোনো কথাই নেই, 20 কোটির কাছাকাছি পৌঁছে যাবে এই সংখ্যাটা। তো সুতরাং ভ্যাকসিন তো লাগবেই, ডেঙ্গু ভ্যাকসিনও লাগবে, কোনো সন্দেহ নেই। তো আরও একটা বিষয় এর সঙ্গে আছে কিন্তু, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে যে ওরা চাইছে এটা একবার দিয়ে নয় আর কি। ডেঙ্গুটা যেহেতু এন্ডেমিক, এন্ডেমিক মানে যে রোগটা কোনো জায়গায় বারবার দেখা দেয় তাকে এন্ডেমিক বলা হয়। তো ওরা এই টার্মগুলো তৈরি করেছে। তো যেহেতু বারবার দেখা যায় যে রোগটা হচ্ছে, প্রতি বছরই হচ্ছে, মানে ওই বর্ষাকালে বলুন, মশার উপদ্রব যখন বাড়ে আর কি। তো ওরা তো সেই কারণেই ওরা টার্গেট করে রেখেছে যে যেন বছর বছর দিতে হয়। আর বছর বছর যদি দিতে হয় তাহলে কি হয় বলুন দেখি, ওদের সরকারকে দিয়ে কেনাতে পারে। ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে যেমন আছে, যেমন পোলিও এখনও দেওয়া হচ্ছে, তাই তো, বছর বছর দেওয়া হয়, আপনারা তো জানেন। তেমন করেও যদি ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেমন এমএমআর ঢুকে গেছে, এমএমআরও দেখবেন বছর বছর দেওয়া হবে। সরকার কিনবে এবং দেওয়া হবে। আর প্রাইভেট থেকেও তো কেউ কেউ অবশ্যই কিনছেন, যারা মনে করছেন বেসরকারি পরিষেবা অনেক ভালো এবং কার্যকরী, তারা তো কিনছেনই, ঠিক আছে। কিন্তু পয়সা দিয়ে তো সবাই এমএমআর কিনবেন না বা ডেঙ্গু ভ্যাকসিন কিনবেন না। করোনামৃতেই বা কতজন কিনতেন? তাই এটাই ট্যাকটিক্স। একদিকে জনগণ ভাববে বাহ, সরকার কত মহান, জনগণের স্বাস্থ্য নিয়ে কত ভাবে, যে ফ্রিতে দিচ্ছে আমাদের অমূল্য রত্ন,
অপরদিকে সরকারেরও সুবিধে হচ্ছে জনমনের ভোটটা পাওয়া। বা কি সুন্দর আমাদের রেশন দিল লকডাউনের সময়, এদিকে জীবিকাটা যে কেড়ে নিল, তারপরে ভিক্ষাটা ছেড়ে দিচ্ছে, জীবিকা সম্মানজনকভাবে উপার্জনের অধিকার সেটাকে কেড়ে নিয়ে রুটির টুকরো ছেড়ে দিল, আর প্রচার হয়ে গেল আহা কি মহান আমাদের সরকার, আমাদেরকে করোনাকালে লকডাউনের সময় চাল আলু দিয়েছে। তাই তো এভাবেই তো রাজনৈতিক দল প্রচার করে, মিডিয়া, দালাল মিডিয়া প্রচার করে। আমাদের উপার্জনের অধিকার, জীবিকাকে শেষ করে দিয়ে ওরা এরকম ভিক্ষাবৃত্তির রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। আগামীতে আরও কোটি কোটি মানুষকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, ভিক্ষুকের তালিকায়, ভাতা ভিক্ষুকের তালিকায়, যেখানে সক্ষম মানুষকে উপার্জনের সুযোগ দেওয়া হবে না। কেন, সে নিয়ে ভিন্ন ভিডিও, ভিন্ন লাইভের প্রয়োজন আছে, যদিও আগে আমি বহুবার বলেছি। কারণ ওরা প্রকৃতির সমস্ত সম্পদকে কুক্ষিগত করতে চায়। তো আপনি যত উপার্জন করবেন, ফিয়াট কারেন্সি তো ওরাও ভাতা হিসেবেই দিচ্ছে, তত বেশি আপনি প্রাকৃতিক সম্পদ আপনি ভোগ করবেন, খাবেন দাবেন, উপভোগ করবেন, মাছটা খাবেন, মাংসটা খাবেন, তাই তো, বা আরও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আপনি ভোগ করতে পারবেন। ফিয়াট কারেন্সি তো ওরাই চালাচ্ছে। কিন্তু ভাতা দিলে কি হবে, আপনি পারবেন না, কারণ আপনার ভাতাটা লিমিটেড। আর আপনি উপার্জনের সুযোগ পেলে যে তখন আপনি মাসে হয়তো 30-40 হাজার টাকা উপার্জন করতে পারেন স্বনির্ভর হিসেবে। তো সেই 30-40 হাজার টাকা ফিয়াট কারেন্সি, আর ওরা দিচ্ছে আপনাকে 1,000 টাকা বা 1,500 টাকা বা 2,000 টাকার একটুখানি সাপোর্ট, সেটাও ফিয়াট কারেন্সি। এবার আপনি ভাবুন 30-40 হাজার টাকা দিয়ে আপনি যে জীবনটা ভোগ করতে পারেন বা প্রাকৃতিক সম্পদ আপনার আওতায় আনতে পারেন, 2,000 টাকা দিয়ে কি পারেন না। অতএব প্রাকৃতিক সম্পদের ওপরে ওরা কিন্তু ওটাকে বলে রেশনিং সিস্টেম। আমি পরে আলোচনা করব। দেখবেন রেশনিং সিস্টেম চালু হয়ে যাবে আগামীতে আমাদের দেশে। হ্যাঁ, ভাবছেন কি সেটা কী জিনিস, এই পরিসরে বলা সম্ভব নয়। ফুড রেশনিং ধরে রাখুন নিশ্চিত আমাদের দেশে, কারণ এই ভাতার মতো করেও ফুড রেশনিংটাও কিন্তু সবার মধ্যেই কম বেশি, কতিপয় ছাড়া সবাইকেই কিন্তু তার উপরে ডিপেন্ড করে বাঁচতে হবে। কারণ ফুড রেশনিংটা ফুড কন্ট্রোল এজেন্ডার একটা অংশ মাত্র, যেটা আগামীতে আমরা দেখতে পাব। তো যাই হোক, ফ্রি মানে পাবেন, কারণ ওই যে আপনার তো উপার্জন করার ক্ষমতা নেই, থাকবে না। আপনি ওই ভাতা কিছু পাবেন, আর কিছু খাদ্য পাবেন সপ্তাহে সপ্তাহে, ওই নিয়ে আর কি কুকুর বিড়ালের মতো বেঁচে থাকা। আসবো পরে সে বিষয়ে আলোচনায়। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রতি বছর ওদের যেমন প্ল্যান আছে এই করোনামৃতকে বারবার করে দেওয়া, 3টে ডোজ আমাদের দেশে হয়ে গেছে, আমেরিকায় 4টে ডোজ, মানুষ নিতে চাইছে না, কিন্তু ওরা চাইছে। দেখুন আবার করোনার খবর হয়েছে, একটি মুর্শিদ কোথায় জায়গাটার নাম মনে পড়ছে না, একটি যুবক বেলেঘাটা আইডিতে মারা গেছে। 24 না 25 বছর বয়স। আপনি বাজারে পত্রিকায় দেখেছেন, মৃতদেহ নাকি বাড়ির লোক চেয়েছিল, কিন্তু ওই প্যানিক বিস্তার করে মৃতদেহ দিতে রাজি হয়নি সেই হাসপাতাল। ধাপার মাঠে তাকে পোড়ানো হয়েছে বা শেষকৃত্য হয়েছে। ওই প্যাকেজিং সিস্টেম আবার ফিরিয়ে আনার চেষ্টা, এরকমভাবে একটা প্যানিক তৈরি করা হয়েছে, খবরে আপনারা জানেন। অর্থাৎ ওরা কিন্তু সমস্ত ভাইরাসকে, সমস্ত প্যানিককে জিইয়ে রাখতে চাইছে। সেটা ডেঙ্গু তো আসছেই, ডেঙ্গু, করোনা মৃত হয়ে গেছে, তবুও করোনা ভাইরাসকে ওরা বারবার করে ফিরিয়ে আনবে। কখন কোনটা কাজে লাগে সেটা ওরা ঠিক করবে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঠিক করবে কোন দেশে কতটা কিভাবে কাজে লাগানো যায়। এবং সেটা যে বিভিন্ন রকমের বিধিনিষেধ আসছে, সেক্ষেত্রে খাদ্য বলুন, খাদ্যের ওপর বিধিনিষেধ, জীবিকার ওপরে বিধিনিষেধ, সেগুলো কোন ভাইরাস দিয়ে কোনটাকে ভালো করে কার্যকরী করা যাবে, কোন প্যানিকটা দিয়ে কার্যকরী করা যাবে, এটা ওরা কিন্তু সেভাবে এগিয়ে থাকছে চিন্তাভাবনায় বলেই ওরা সমস্ত ভাইরাসকে কিন্তু ওরা হাতের মুঠোয় তাস হিসেবে রেখে দিচ্ছে, তুরুপের তাস। কখন কোনটা কাজে লাগবে সেটা ওরা কিন্তু জানে। তো আমরাও কিছু কিছু এখন, বিশেষ করে আমার মতো অধম যারা রয়েছে, তারা অবশ্যই টের পায়, আগাম টের পারবই আপনাদের সামনে, আগাম বলতে পারি আর কি, আগে বলতে পারি। তো সেটাই হচ্ছে বিষয়। তাই আবার বলছি, ডেঙ্গু ভ্যাকসিন আসবে আগামী বছর বা তার পরের বছর।
এবং সেই ক্ষেত্রে ডেঙ্গু ভ্যাকসিনকে কিন্তু ওই পোলিওর মতো করে এন্ডেমিক যেহেতু বলা হচ্ছে ডেঙ্গু, ওরা বলবে ডেঙ্গুকে নির্মূল না করা পর্যন্ত আমরা চালিয়ে যাব। তাছাড়া বুঝতেই পারছেন এছাড়া আরও কারণ আছে। যে ব্যাচটি বেরিয়ে গেল এবছর, মানে যে যারা পেয়ে গেল ডেঙ্গু ভ্যাকসিন, তো পরের বছরে তো আবার নতুন ভর্তি হবে না, তাদেরকেও তো দিতে হবে। আর এই কারণেই কিন্তু সরকারি এডুকেশন সিস্টেম থেকে যাবে। অনেকে আতঙ্কিত হচ্ছেন যে সমস্ত স্কুল বেসরকারি হাতে চলে যাবে, তা নয়। যেসব এলাকায় সরকারি স্কুল ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, বিল্ডিং ভালো আছে, যেখানে অভিভাবকদের আর্থিক সঙ্গতি ভালো আছে, যারা মানে ফ্যালো করি মাখোতেল এবং ওই যে ব্র্যান্ডিংয়ের মাহাত্ম্যটা বোঝেন ভালো করে, তারা সেই সব এলাকার স্কুলকে বেসরকারি হাতে বা ক্লাস্টার করে এই আদানি বলুন বা এই লিভার ফাউন্ডেশন বলুন, জায়নিস যে সংগঠন, তাদের হাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু সর্বত্র তো হবে না, কারণ এইসব জায়গায় ফ্যালো করি মাখোতেলে এইসব স্কুলে পড়ানোর মতো ক্ষমতা তো গ্রাম বাংলা তথা আমাদের দেশের সমস্ত অভিভাবকদের নেই না। তাহলে তারা কি এডুকেশন সিস্টেমের বাইরে চলে যাবে? মোটেই না। তাহলে ভ্যাকসিনটা কিভাবে নেবে? হ্যাঁ, মগজ ধোলাইটা কীভাবে হবে? ফেমিনিজম কি করে প্রমোট করা যাবে? সোলোগামি কি করে প্রমোট করা যাবে? ফ্রি সেক্স কি করে প্রমোট করা যাবে, তাই না? বা এই যে যৌনতাকে যেটা প্রমোট করছে ওরা, আমি বারবার করে বলেছি, তো এইগুলোকে কিভাবে প্রমোট করা যাবে যদি না স্কুলগুলোকে, সিলেবাস চেঞ্জ হচ্ছে আপনারা জানেন, অর্থাৎ ওরা চাইবে সমস্ত কিশোর কিশোরী শিশু এডুকেশন সিস্টেমের মধ্যে থাক। যেখানে ফ্যালো করি মাখোতেল চলবে সেখানে বেসরকারিকরণ হবে, বাকি জায়গায় কিন্তু পড়ানোটা কম হবে, মানে ক্যারিয়ার বিল্ডিংটা সেভাবে কিছুই হবে না। বুঝতেই পারছেন, ওপেন বুক সিস্টেম এলে আমি জানাবো, ওই বিষয়টা তো আসবে, তো হবে না সেরকম। কিন্তু ওই যে মগজ ধোলায়, যেটাকে মূল্যবোধের ব্যাপারগুলো, হ্যাঁ, অর্থাৎ সামাজিকভাবে বিচ্ছিন্ন করা, স্বার্থপর করা, যেটা আমরা দেখেছি এই মডার্ন এডুকেশন সিস্টেমে। আমরা যত বেশি শিক্ষিত হয়েছি তত স্বার্থপর হয়েছি, তত ভীতু হয়েছি, তত আত্মকেন্দ্রিক হয়েছি। তো ওরা ঠিক এমনটাই চাইবে, কারণ স্বার্থপর, ভীতু, আত্মকেন্দ্রিক নাগরিকদের নিয়ন্ত্রণ করা সোজা, একদমই সোজা। তারা ভেজা বেড়াল, তারা ইঁদুরের মতো বাঁচে। চোখের সামনে অপরাধ দেখলেও তারা প্রতিবাদ করে না। আমি নিজের চোখে দেখেছি, বহু ঘটনার সাক্ষী আমি, তাই তো? এসব জায়গায় অনেক প্রতিবাদ করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমার জীবন বিপন্ন হয়েছে, তো আমি পরোয়া করি না। মহাকালের ইচ্ছাই বারবার বেঁচে গেছি, তো ঠিক আছে, দেখি কতদিন বাঁচি। তো এই কারণে কিন্তু এডুকেশন সিস্টেমটা ওরা প্যারালালি চালিয়ে যাবে। এবং ভ্যাকসিন বুঝতেই পারছেন কে দেবে? ফ্রিতে দিতে হবে। আর এই ফার্মা কোম্পানিগুলোকে আমাদের বাজেটের, আমাদের যে জনগণের ট্যাক্সের টাকা, সেটা দিয়েই সেই ভ্যাকসিন সরকার কিনবে এবং স্কুলে, স্বাস্থ্যকেন্দ্রে কোট আনকোট বিনামূল্যে দেবে, তাই তো? জনগণও খুশি হবে, বা দারুণ দারুণ, কি মহান সরকার, স্বাস্থ্য নিয়ে কত ভাবে, তাই নয় কি? অর্থাৎ এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আমি সংক্ষেপে বললাম, পরে আরও বিস্তারিত বলবো। তাই সমস্ত স্কুল বেসরকারি হয়ে যাবে, মানে বেসরকারি গ্রাম বা প্রত্যন্ত গ্রামে বেসরকারি সংস্থা কোথায় যাবে? যেখানে মধু পাবে না সেখানে যাবে না। হ্যাঁ, আরেকভাবে যেতে পারে। সেখানে কি হলো, ওই যেমন করে মানে স্বাস্থ্য খাতের টাকাটা যেমন সেরাম ইনস্টিটিউটের কে দিয়ে দেওয়া হলো, হাজার হাজার কোটি টাকা, 50,000 কোটি টাকার কাছাকাছি বা ছাড়িয়ে গেছে ভ্যাকসিন কিনে, তো তেমন করে এই শিক্ষা খাতের টাকাটা, যেটা টিচারদের জন্য বরাদ্দ হয়, ব্যয় হয়, বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যয় হয় শিক্ষা খাতে, সেটা সরাসরি কোনো এই কর্পোরেট ব্র্যান্ডকে, আদানি হোক বা আম্বানি হোক বা লিভার ফাউন্ডেশন হোক, এদেরকে দিয়ে বললো, ভাই এই যে তোমার এই জেলাতে শিক্ষা খাতে আমরা এতটা ব্যয় করি, তো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লাভটা মুনাফা করে নাও, আর তোমাদের মতো করে টিচার রিক্রুট করো, তোমরা চালাও, আমরা দখল করব না, আমরা কেয়ারটেকার হিসেবেই থাকবো, আর কিচ্ছু না, এই জেলাটা তুমি নিয়ে নাও, বা এই অংশটা, এই রিজনটা তুমি নিয়ে নাও। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, সরকার তো ওদের দালাল মাত্র। আমরা মনে করি গণতান্ত্রিক অধিকার এসব ওরাই বানিয়েছে মুরগি বানানোর জন্য।
তো যাই হোক, তো এইভাবেও কিন্তু হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু বেসরকারিকরণ হতে পারে। এখন ওরা কোন খেলাটা কোনভাবে খেলবে, ওরা জলটা মেপে নিচ্ছে, হ্যাঁ, জল মেপে নিচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাক এই ভোটের পরে, এই যে ভোট আসছে, এই ভোটের সময় তো অনির্দিষ্টকালের জন্য বহু হাজার হাজার স্কুল কলেজ আমাদের দেশে বন্ধ হয়ে যাবে, কারণ ওই যে নিরাপত্তা বাহিনী ভোটের ডিউটি করার জন্য তারা থাকবে, আগে থেকেই আসবে। তো মার্চ থেকেই এটা শুরু হয়ে যাবে। তো মিনিমাম 3 মাস তো বটেই, তারও বেশি হতে পারে, কারণ সরকারি স্কুল কলেজ বন্ধ করা একটা খুব ভালো ব্যাপার আর কি ওদের কাছে, বুঝতেই পারছেন সে কি ব্যাপার। আপনারা কি শুনতে পাচ্ছেন? এক্ষুনি একটা মেসেজ ঢুকলো আমার এখানে, কি লাইভ ভিডিও দ্যাট someone else, this video contains music, audio or video that may belong to someone else, এরকম একটা এলো। তারপরে দেখলাম ব্লক করে দিল। তো সেটাকে আমি আবার রিজিউম করলাম, তখন আবার এলো। তো আমি বুঝতে পারছি না এখানে আমি কোনো মিউজিক বাজাচ্ছি বা এমন কোনো অডিও ব্যবহার করছি যেটা অন্য কারো, মানে টপিরাইট আছে অন্য কারো, এমন তো কিছু ঘটছে না রে বাবা। আমি তো আমার কথাই বলছি, এবং এমন কথা বলছি যেটা কেউ বলে চট করে এইরকমভাবে দীর্ঘ ভিডিও নিয়ে বলে তো আমার জানা নেই। তো যাই হোক, আপনারা যদি শুনতে পান, আমি জানি না, ব্লক করার গল্প এসে গেল যখন, তো আমি একা একা বক বক করে যাব, সময় নষ্ট হবে, তা তো বাঞ্ছনীয় নয়। আপনারা অনুগ্রহ করে একটু জানান কমেন্ট করে যে শোনা যাচ্ছে কি না। যদি মানে এখনও আমার বক্তব্য শোনা যায়, আপনাদের কাছে পৌঁছতে পারি, তাহলে অনুগ্রহ করে জানান, আমি কন্টিনিউ করব আরও কিছুক্ষণ, নইলে আমি ভিডিও শেষ করে দেব। যাই হোক, এখনও তো লাইভ দেখাচ্ছে এবং 20 জন এই মুহূর্তে আছেন, এটাও দেখাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন আমার এই লাইভ, ধরে নিই আমি কন্টিনিউ করছি। তো যাই হোক, যদিও আমি ধরে নিচ্ছি মাত্র, আপনারা যদি মন্তব্য করেন তাহলে আরও ভালো হয়, আমি নিশ্চিত হতে পারি যদি শোনা যায় আর কি। তো যাই হোক, তাহলে তো এই কারণে ওরা এই বিষয়টাকে রাখবে, অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা পাশাপাশি চালিয়ে যাবে। কি পদ্ধতিতে সেটা আমরা দেখতে পাবো, তবে আমার মনে হয় এই দুটো পদ্ধতি চলবে, যে কোনো একটি চলবে, সেটা পরিস্থিতির ওপরে, এবং সেটা ভোটের পরে আমরা ছবিটা আরও পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো পার্লামেন্ট ইলেকশনের পরে। তো যাই হোক, এবারে আমি আসছি পরবর্তী যে খবরটি সাম্প্রতিক খবরের মধ্যে পড়ছে, সেটি হলো 151টি খাদ্যকে বিশ্বব্যাপী, তার মধ্যে রাজমা আছে, চানা মশালা আছে, ইডলি আছে, এগুলোকে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, গোটা বিশ্বের। কেন? আরেকবার এলো, আবার সেই লাইভ ভিডিও ব্লক করে দিল। আমি আবার রিজিউম করলাম, আবার চালু হয়ে গেল। এটা তো আগে ছিল না, এই ধরনের গল্প তো আমার লাইভে কোনো দিন আগে ছিল না। তো হঠাৎ করে এরকম ঘটছে কেন, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, এখনও কিন্তু কোনো মন্তব্য পাইনি যে আমার লাইভ এখনও শোনা যাচ্ছে কি না। অদ্ভুত পরিস্থিতি, এটা কী রকম, এটা তো ফেসবুক কর্তৃপক্ষই করছে বলে মনে হচ্ছে। তো ফেসবুক কর্তৃপক্ষই করছে বলে এটা মনে হচ্ছে। তো তো যাই হোক,
তো এখন কোনো ভিউয়ার্সও আমি দেখছি না, কেউ শুনতে পাচ্ছেন কি না, কেউ কোনো মন্তব্যও আমি দেখতে পাচ্ছি না। এরকম অভিজ্ঞতা সত্যিই প্রথম ঘটল। তো যাই হোক, আমি এই অংশটি বলে নিচ্ছি। জানি না এটা আদৌ লাইভে থাকবে কি না, নইলে অপচয় হবে সময়ের। যে এই খাদ্যগুলোকে 151টি খাদ্যকে ওরা চিহ্নিত করেছে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে ক্ষতিকর বলে ওরা চিহ্নিত করছে। কেন? ল্যান্ড ইউজ থেকে শুরু করে মানে উৎপন্ন করার সময় কতটা জমি লাগছে, কতটা জল লাগছে, হ্যাঁ, কতটা জল লাগছে, এবং সেটা রান্না করার সময় কতটা এনার্জি ক্ষয় হচ্ছে, এই সমস্ত রকম বিষয়কে সামনে রেখে স্কোর করে ওরা এই বিষয়টিকে এই 151টি খাদ্য, যার মধ্যে ইডলি রয়েছে, আমাদের রাজমা রয়েছে, চানা মশলা রয়েছে, এই খাদ্যগুলোকে ওরা মানে এখনও নিষিদ্ধ করেনি, আমাদের সামনে এনেছে। মানে এটা কেন? একটু ভাবলেই বুঝতে পারবেন। এভাবে ওরা গবেষণা করে করে খাদ্য ফুড কন্ট্রোলের ব্যাপারটা ওরা সামনে আনছে আমাদের। অর্থাৎ চাষিরা কোন প্রোডাকশন করবে সেটাকে ওরা বেঁধে দিতে চাইছে, এবং আগামীতে এটা একটা অ্যালার্ম বেল বলতে পারেন। এই খাবারগুলোকে চিহ্নিত করে দিয়ে ওরা এই খাবারগুলো বানাতে গেলে যে শস্য, হ্যাঁ, যেমন লেগুমস থেকে শুরু করে রাইস, চাল, এগুলোর ওপর উৎপাদনের ক্ষেত্রে বিধিনিষেধ আনতে পারে, এবং তার পরিবর্তে ওরা সিনথেটিক ফুড, মানে ওদের খাবার আমাদের ওপর, মানে ওরা ল্যাবে তৈরি করা, বুঝতেই তো, মাংস যদি ল্যাবে তৈরি হয়, ল্যাব মিট যদি হয়, তাহলে ল্যাব রাইস কেন হবে না, তাই না? ল্যাব রাজমা কেন হবে না? তো হবে, অবশ্যই হবে। ওরা প্রকৃতি থেকে নিয়েই বানাবে, এদিক ওদিক করে বানাবে। অর্থাৎ শুধুমাত্র যারা মনে করছিলেন যদি শুধুমাত্র মিটের ক্ষেত্রেই ওরা ল্যাব মিট বানাবে বা ফুড কন্ট্রোল করবে, বাস্তবে তা নয়। ওরা সমগ্র শস্যের উপরে এক এক করে, যেখান থেকে লাভ, মুনাফার সুযোগ আছে, কারণ মানুষ চাল, ডাল, তাই তো, হ্যাঁ, এই যে রাজমা কি জাতীয় খাবার, বুঝতেই পারছেন, লেগিউমসের মধ্যে পড়ছে, সিম বা বিন, বা এই যে ডাল, পালসেস। তো এই সমস্ত খাবার যেহেতু বিশ্বের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ খান, ভোজন করেন, তো সেটাও একটা বড় মার্কেট, বড় বাজার, মুনাফার সুযোগ রয়েছে। আর তাই ওরা এগুলোকেও কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। তো বুঝতে পারছি না, এখন মানে ভিউয়ার্সকেও দেখাচ্ছে না, 4 থেকে 5 বার লাইভ ব্লক করে দিল, তাই আমি আর এগোচ্ছি না। ভালো থাকবেন। দেখে নিই লাইভটা কতটা এসেছে বা শোনা যাচ্ছে বা আপলোড হচ্ছে কি না, তার উপর নির্ভর করে আগামী লাইভের সিদ্ধান্ত নেব। শুভরাত্রি।